একটা দেশের আসল উন্নতি কিন্তু বোঝা যায় তার স্বাস্থ্য ব্যবস্থা দেখে। আজ আমরা বাংলাদেশের স্বাস্থ্য খাতের সেই অসাধারণ যাত্রার গল্পটাই শুনব। দেখব এত সব চ্যালেঞ্জ সামলে দেশটা কিভাবে এতটা এগিয়ে গেল, আর ভবিষ্যতের পথটাই বা কেমন হতে পারে। ৭২.৬ বছর। জানেন এটা কি? এটা হলো বাংলাদেশের মানুষের এখনকার গড় আয়ু। কয়েক দশক আগেও যা হয়তো ভাবাই যেত না, সেটাই কিন্তু আজকের বাস্তবতা। এই একটা সংখ্যাই বলে দেয় স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতিটা কত বড়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশ এই সাফল্যটা পেল কিভাবে? চলুন আজ এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক। আচ্ছা, স্বাস্থ্য ব্যবস্থা বা হেলথ সিস্টেম বলতে আমরা ঠিক কি বুঝি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা শুধু হাসপাতাল বা ডাক্তার নয়, বরং এমন সব প্রতিষ্ঠান আর সেবার একটা বিশাল নেটওয়ার্ক, যার একটাই লক্ষ্য দেশের সব মানুষের স্বাস্থ্য ভালো রাখা। আজকের এই যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখছি, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। চলুন সেই বিবর্তনের পথ ধরেই একবার হেঁটে আসা যাক। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এই জার্নিটাকে আমরা মোটামুটি 4টি পর্বে ভাগ করতে পারি। দেখুন, ১৯৭১-এর আগে ভালো চিকিৎসা ছিল মূলত শহরের ধনী মানুষদের জন্য। স্বাধীনতার পর ফোকাসটা চলে আসে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যসেবার দিকে, যার পেছনে বড় অনুপ্রেরণা ছিল আলমা আটা ঘোষণা। এরপর ৯০-এর দশকে প্রাইভেট সেক্টর বড় হতে শুরু করে, আর কমিউনিটি ক্লিনিক সেবা পৌঁছে যায় একেবারে মানুষের দোরগোড়ায়। আর ২০১০ থেকে তো শুরু হয়েছে ডিজিটাল হেলথ আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা বা ইউএসসি নিশ্চিত করার নতুন যুগ। তো ইতিহাস তো গেল, কিন্তু আজকের ছবিটা ঠিক কেমন? চলুন দেখি বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কাদের হাতে চলছে, আর এর আসল অবস্থাটাই বা কী। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটা না মূলত 3টা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। একটা বড় অংশ চালায় সরকারি খাত, মানে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরই আছে প্রাইভেট হাসপাতাল আর ক্লিনিক। আর এই দুয়ের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ব্র্যাকের মতো এনজিও আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো আন্তর্জাতিক পার্টনাররা। চলুন এবার কিছু কঠিন কিন্তু খুব জরুরি সংখ্যা দেখি। যেমন শিশু মৃত্যুর হার এখন প্রতি ১,০০০ জীবিত জন্মে ২১ জন। এই সংখ্যাটা আগের চেয়ে অনেক কমে এসেছে, কিন্তু এটা এখনও একটা বড় চ্যালেঞ্জ। শিশুদের পাশাপাশি মায়েদের সুরক্ষার বিষয়টাও তো সমান জরুরি। বর্তমানে প্রতি ১ লক্ষ জীবিত জন্মে প্রায় ১৫৬ জন মায়ের মৃত্যু হয়। এই সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় মাতৃস্বাস্থ্য নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আর সবশেষে নবজাতকের মৃত্যুর হার প্রতি ১,০০০ জীবিত জন্মে ২০ জন। এই 3টা সংখ্যা মিলেই কিন্তু আমাদের দেশের মা ও শিশুর স্বাস্থ্যের একটা পরিষ্কার কিন্তু কিছুটা উদ্বেগজনক চিত্র তুলে ধরে। এই সংখ্যাগুলো কিন্তু শুধু পরিসংখ্যান নয়, এগুলো একটা লক্ষ্যের অংশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মাতৃমৃত্যুর হার ৭০-এর নিচে আর নবজাতকের মৃত্যুহার ১২-র নিচে নামিয়ে আনতে হবে। কাজটা বেশ কঠিন, কিন্তু অসম্ভব নয়। যে কোনো গল্পের মতোই এই যাত্রাপথেও আলো ছায়া দুটোই আছে। একদিকে যেমন বিশাল সাফল্য, তেমনি অন্যদিকে আছে কঠিন সব চ্যালেঞ্জ। চলুন এবার মুদ্রার দুই পিঠই একটু দেখা যাক। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি? গ্রামে এখনও স্বাস্থ্যসেবা পৌঁছানো কঠিন, সরকারি হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়, আর প্রশিক্ষিত ডাক্তার নার্সেরও সংকট আছে। এর সাথে আবার যোগ হয়েছে নতুন বিপদ, ডায়াবেটিস বা হৃদরোগের মতো অসংক্রামক রোগ। আর একটা অদ্ভুত সমস্যা হল অপুষ্টির দ্বৈত বোঝা, মানে একদিকে যেমন শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে, অন্যদিকে শহুরি জীবনে বাড়ছে স্থূলতার মতো সমস্যা। তবে চ্যালেঞ্জের বিপরীতে সফলতার পাল্লাও কিন্তু বেশ ভারী। যেমন ধরুন, ইপিআই বা টিকাদান কর্মসূচির জন্য বাংলাদেশ বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে। ব্র্যাকের কমিউনিটি স্বাস্থ্যকর্মী মডেল তো গ্রামীণ স্বাস্থ্যসেবায় রীতিমতো বিপ্লব এনেছে। আর এখন মায়া বা টনিকের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলো স্বাস্থ্যসেবাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসছে, যার ভিত্তি গড়ে দিয়েছে দেশজুড়ে থাকা ১৪,০০০-এরও বেশি কমিউনিটি ক্লিনিক। আমরা যদি প্রতিবেশী দেশ ভারতের সাথে একটু তুলনা করি, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা বিশেষ দিক ফুটে ওঠে।
ভারত যেখানে আয়ুষ্মান ভারতের মতো স্বাস্থ্য বীমা আর বড় হাসপাতালের দিকে জোর দিয়েছে, সেখানে বাংলাদেশ কিন্তু কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় অসাধারণ সাফল্য দেখিয়েছে, বিশেষ করে শিশু মৃত্যুহার কমানোর ক্ষেত্রে। এত আলোচনা থেকে এটা তো স্পষ্ট যে অনেক কিছু অর্জন হলেও সামনে এগোনোর সুযোগ এখনও প্রচুর। তাহলে ভবিষ্যতের পথটা কেমন হতে পারে? ভবিষ্যতের জন্য বিশেষজ্ঞরা মূলত 4টা পথের কথা বলছেন। প্রথমত, স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে এবং সেটা যেন ঠিকভাবে ব্যবহার হয় তা দেখতে হবে। দ্বিতীয়ত, টেলিমেডিসিনের মতো ডিজিটাল সেবাকে সবার কাছে ছড়িয়ে দিতে হবে। তৃতীয়ত, স্বাস্থ্য পরিকল্পনায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউএইচসিকে বাস্তব রূপ দিতে হবে, যাতে চিকিৎসার খরচ কারোর জন্য বোঝা হয়ে না দাঁড়ায়। আমাদের এই পুরো আলোচনা ছিল সিস্টেম, নীতি আর পরিসংখ্যান নিয়ে। কিন্তু সব কিছুর কেন্দ্রে তো একজন মানুষ, রোগী। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই পুরো ব্যবস্থাকে কিভাবে আরও বেশি করে রোগী বান্ধব বা পেশেন্ট ফ্রেন্ডলি করে তোলা যায়? ভাবনার জায়গাটা কিন্তু এখানেই।